দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জেরিন। 3 কারণে শাহাবুদ্দিনকে সুরক্ষা দেবে বিএনপি। চাকরির ফাঁদে ফেলে বিদেশে নারী পাচার, 57 রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে তদন্তে দুদক। ইউনূস নাকি ফখরুল, কে হচ্ছেন রাষ্ট্রপতি? শখের পোষা প্রাণী যখন প্রকৃতির শত্রু, হাতির ঝিলে বাড়ছে রেডিয়ার স্লাইডার কচ্ছপ। প্লাস্টিকের বোতলে পানি খেলে শরীরে ঢোকে 90,000 অতিরিক্ত মাইক্রোপ্লাস্টিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি উঠলেও সরকার তার আইনি সুরক্ষা এবং আইনানুগ সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্তে অটল। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রের ভাষ্য, বিষয়টি শুধু একজন সাবেক রাষ্ট্রপতির সাংবিধানিক অধিকার রক্ষার প্রশ্ন নয়, বরং 24-এর 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা, ক্ষমতা হস্তান্তরের সংকট সামাল দেওয়া এবং অন্তর্বর্তী প্রশাসনিক ব্যবস্থায় উত্তরণ নিশ্চিতে তার ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। তার ক্ষেত্রে উল্লিখিত 3টি বিষয় সরকারের মূল্যায়নে অন্যতম বিবেচ্য বিষয়, এমন তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আগামী সময়। বিদেশের নাম করে উন্নত জীবন ও চড়া বেতনের প্রলোভনে নারী ও কিশোরীদের পাচার এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 57টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এই তদন্তের অংশ হিসেবে সম্প্রতি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMETর কাছে একটি চিঠি পাঠিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর যাবতীয় তথ্য ও নথিপত্র তলব করা হয়েছে। দুদকের সেই চিঠিতে এজেন্সিগুলোর মালিকানার তথ্য, লাইসেন্স প্রদানের ভিত্তি ও কাজের বিবরণ সহ বিদেশে পাঠানো কর্মীদের নথিপত্র চাওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর অনুমোদনে আইনি ব্যত্যয় ঘটেছে কিনা এবং সংশ্লিষ্ট মালিকদের কোনো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে কিনা তাও খতিয়ে দেখতে বলা হয়েছে। এই চাঞ্চল্যকর তদন্তের সূত্রপাত ঘটে গোপন তথ্যের ভিত্তিতে BMET কার্যালয়ে দুদকের পরিচালিত এক অভিযানের মাধ্যমে। সেখানে অনুসন্ধানে দেখা যায়, মধ্যপ্রাচ্যে গৃহকর্মী পাঠানোর নামে নারীদের ভুয়া পাসপোর্ট ব্যবহার করে একটি চক্র ছাড়পত্র হাতিয়ে নিত। প্রকৃত আবেদনকারীর বদলে অন্য নারীর পাসপোর্ট নাম্বার দিয়ে আবেদন জমা দেয়া এবং 25 বছরের কম বয়সী নারীদের নিয়ম ভেঙে ছাড়পত্র দেওয়ার প্রমাণ মেলে, যা মন্ত্রণালয়ের পরিপত্রের লঙ্ঘন। এই জালিয়াতির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তারা আর্থিকভাবে লাভবান হন। এই ঘটনায় গত বছরের 3 জুলাই BMET 4 কর্মকর্তা, উপপরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সরকার, সহকারী পরিচালক মোহাম্মদ হোসেন উল্লাহ আকন্দ, জনশক্তি জরিপ কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন পাটোয়ারি এবং অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর মোহাম্মদ আজাদ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। একই মামলায় আসামি করা হয় 5টি রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তাদের। HM ইন্টারন্যাশনালের মোহাম্মদ আনোয়ার হোসেন, KH ওভারসিজের মোহাম্মদ সালাউদ্দিন, মক্কা ওভারসিজের মোহাম্মদ জামাল হোসেন, তাসনিম ওভারসিজের আনোয়ার হোসেন ভূঁইয়া এবং SM ম্যানপাওয়ারের অংশীদার একরামুল হককে। এই মামলার ধারাবাহিক তদন্তেই T20 ওভারসিজ, শিমুল এয়ার, মাহি বিজনেস, দ্য বাংলাদেশ ট্রেড কর্পোরেশন সহ আরও বিতর্কিত 57টি রিক্রুটিং এজেন্সির সরাসরি সংযোগ বেরিয়ে এসেছে। দুদক বলছে, পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে নতুন করে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে, কমিশনের অনুমোদন ক্রমে তাদের নামও চূড়ান্ত চার্জশিটে যুক্ত করা হবে। টেক্সট রিপোর্ট, এশিয়া পোস্ট। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় 90 দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে। সেই বাধ্যবাধকতা অনুযায়ী আগামী 24 অক্টোবরের মধ্যেই রাষ্ট্রপতির পদটি নিষ্পত্তির কথা রয়েছে। এমত অবস্থায় রাষ্ট্রপতি কে হচ্ছেন, এই প্রশ্নটি এখন জাতীয় ও রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে প্রধান ও আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে নতুন রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার পাশাপাশি জোর গুঞ্জন রয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম।
বিএনপির ভেতরে আলোচনায় থাকা নেতাদের তালিকায় রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায় ও ডক্টর আব্দুল মঈন খান। এছাড়াও জাতীয় সংসদের স্পিকার ও বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি করা হলে দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে সরকারের ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে এবং তা আন্তর্জাতিক মহলকে একটি ইতিবাচক বার্তা দেবে। দলীয় আনুগত্য বনাম বৈশ্বিক গ্রহণযোগ্যতা, এই দুয়ের সমন্বয়ে বিএনপি কোন পথে হাঁটে সেটিই এখন দেখার বিষয়। অন্যদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি দলীয় উচ্চ পর্যায়ে প্রক্রিয়াধীন। গণতন্ত্র ও আইন মেনে যথাসময় চূড়ান্ত নাম দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আর দলীয় সূত্র জানিয়েছে, নীতি নির্ধারণী ফোরামে আলোচনার ভিত্তিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হতে পারে, তবে এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। ইট পাথরের নগরী রাজধানী ঢাকার হাতিরঝিল মানুষের বিনোদন কেন্দ্রের পাশাপাশি জলজ প্রাণীদের জন্য অন্যতম বড় আবাসস্থল। তবে নানা দূষণের শিকার হাতিরঝিল এবার নতুন এক হুমকির মুখে পড়েছে। রাজধানীর বড় এই জলাধারটিতে দেখা মিলেছে বিশ্বের অন্যতম আগ্রাসী বিদেশি কচ্ছপ রেড ইয়ার্ড স্লাইডারের। শুধু হাতিরঝিলেই নয়, রাজধানীর আরও কয়েকটি পুকুরেও দেখা মিলেছে এই আগ্রাসী কচ্ছপের। জীববৈচিত্র্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রণে আনা না গেলে এক সময় শাখার ফিশের মতোই এই কচ্ছপ দেশীয় জলজ বাস্তুতন্ত্রের জন্য বড় সংকট তৈরি করতে পারে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা বলছেন, চীন ও থাইল্যান্ড হয়ে বিমানবন্দর ব্যবহার করে এসব প্রজাতির কচ্ছপ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে। শহরের মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের মধ্যে অ্যাকুরিয়ামে বিদেশি কচ্ছপ পালনের একটি বাজার তৈরি হয়েছে। কিন্তু কয়েক বছর পর কচ্ছপ বড় হয়ে গেলে অনেকেই সেগুলো আর রাখতে চান না। তখন সেগুলো ছেড়ে দেওয়া হয় পুকুর, লেক কিংবা জলাধারে। আর তাতেই শুরু হয় পরিবেশ ও প্রকৃতির জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি। রেড ইয়ার্ড স্লাইডারের আদি নিবাস যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য অঞ্চলের মিসিসিপি নদী অববাহিকায়। এটি মাঝারি আকৃতির স্বাদুপানির কচ্ছপ। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বেশি বাণিজ্য হওয়া পোষা কচ্ছপগুলোর একটি। অ্যাকুরিয়ামের শোভাবর্ধনকারী প্রাণী হিসেবে এর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। সর্বভুক্ত এই কচ্ছপ নানা জলজ উদ্ভিদ ও প্রাণী খেয়ে বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে। শুধু তাই নয়, এই কচ্ছপ নানা রোগের জীবাণুর বাহক এবং এসব জীবাণু দেশীয় প্রজাতির মধ্যে ছড়িয়ে দিতে পারে। আমরা অনেকেই নিয়মিত প্লাস্টিকের বোতলে পানি পান করে থাকি। প্লাস্টিক দিয়ে তৈরি বোতলের পানিতে মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিকের ক্ষুদ্র কণা থাকে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন প্লাস্টিকের বোতলে থাকা পানি পান করেন তারা অন্যদের তুলনায় অনেক বেশি পরিমাণ প্লাস্টিকের ক্ষুদ্র কণা নিজেদের শরীরে প্রবেশ করাচ্ছেন। কানাডার কনকার্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল শিক্ষার্থী সারা সাজেদি মানুষের শরীরের উপর প্লাস্টিকের বোতলের প্রভাব নির্ধারণের জন্য 140টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র পর্যালোচনা করেছেন। তার গবেষণায় দেখা গেছে, মানুষ খাবার ও পানীয়ের মাধ্যমে গড়ে বছরে 39,000 থেকে 52,000 প্লাস্টিক কণা গ্রহণ করে থাকে। গবেষণায় পাওয়া তথ্য মতে, প্লাস্টিকের বোতলে নিয়মিত পানি পান করলে বছরে অতিরিক্ত আরও 90,000 মাইক্রোপ্লাস্টিক কণা শরীরে প্রবেশ করে। নিম্নমানের প্লাস্টিক সূর্যালোক, তাপমাত্রার পরিবর্তন ও নড়াচড়ার কারণে খুব দ্রুত ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে যায়। অন্যান্য প্লাস্টিক কণা খাদ্যচক্রের মাধ্যমে শরীরে প্রবেশ করলেও প্লাস্টিকের বোতল থেকে আসা কণাগুলো সরাসরি পানির সাথে মিশে আমাদের পাকস্থলীতে চলে যায়। একবার শরীরের ভেতর প্রবেশ করার পর এই ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো রক্ত প্রবাহে মিশে যেতে পারে এবং গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছতে পারে। এটি শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহের সৃষ্টি করে, কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের দিকে ঠেলে দেয়। ফলে হরমোন ব্যবস্থায় ব্যাঘাত, প্রজনন ক্ষমতা হ্রাস ও স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে। এমনকি বিভিন্ন ধরনের ক্যান্সারের সঙ্গেও এর যোগসূত্র খুঁজে পাওয়া গেছে। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন থেকে এইসব তথ্য পাওয়া যায়।